আসসালামু আলাইকুম। আশা করি ইনশাল্লাহ আপনারা ভালো আছেন। আমি গতকালকে নিউটন অ্যান্ড মেকানিক্স শুরু করছিলাম। গতকালকে লেকচার অন ছিল এবং কালকে বলে দিয়েছিলাম যে আজকে ইনশাল্লাহ একেবারে রাইট টাইমে ক্লাস নিব। আলহামদুলিল্লাহ যে আমি আজকে একেবারে রাইট টাইমে আসতে পারছি। সো আমরা গত ক্লাসে যেখানে শেষ করেছিলাম ওখান থেকে শুরু করব। গত ক্লাসে আমি আপনাদেরকে কপি কলের সুতার টান দিয়ে শেষ করছিলাম যে একটা কপি কলের দুই পাশে যদি দুইটা সুতার সাহায্যে দুইটা বস্তু বাঁধা থাকে তাহলে কোন বস্তুটার কত ত্বরণ হবে, সুতায় কত টান হবে, এই জিনিসপত্রগুলো দেখছিলাম। সো চলেন ওইখান থেকে একটু শুরু করি, রিভিউ করা যাক ইনশাল্লাহ। তো আমাদের যদি কপি কল থাকে, একটা ধরেন এটা একটা কপি কল। আচ্ছা, গত ক্লাসের পিডিএফটা আমি কালকে সারাদিন ব্যস্ততার কারণে দিতে পারি নাই। আজকের ক্লাসের শেষে ইনশাল্লাহ একবারে দুইটা লেকচারের পিডিএফ আমি দিয়ে দিচ্ছি। মানে আজকের লেকচারের পরে দুইটা ক্লাসের পিডিএফ একসাথে পাবেন ইনশাল্লাহ। আর গতিবিদ্যার লেকচার শিটটা দেওয়া হচ্ছে না একটাই কারণে, আমি একটা ছোট্ট জিনিস সংযোজন করতেছি, এই জন্য আমার সময় লাগতেছে। সেই ছোট্ট জিনিসটা কি সেটাও বলে দিই। আমি দেখলাম অ্যাকচুয়ালি বুয়েট বিগত বছরের প্রশ্নগুলা শুধু প্রশ্ন যদি দেই তাহলে আলটিমেটলি দিন শেষে আপনাদের ওই প্রশ্নগুলোর সলভ নিয়ে আবার মাথা ব্যথা থাকে। অনেকে আমাকে ইনবক্স করেন যে ভাই এটা কিভাবে করব, ওটা কিভাবে করব। আমাকে একটু টাইম দেন, আমি অ্যাকচুয়ালি সবগুলোর সলভ তুলে দিচ্ছি। মানে আমি চেষ্টা করতেছি যে আমার লেকচার শিটটার যত প্রবলেম আছে প্রবলেমগুলো যাতে সলভ সহ যায়। হ্যাঁ, সৃজনশীলের প্রবলেমের সলভ আমি দিচ্ছি না, কারণ আমি চাচ্ছি এগুলো আপনারা প্র্যাকটিস করেন বাসায়, এবং এগুলো যেহেতু বোর্ড প্রশ্ন, বোর্ড প্রশ্নগুলোর সলিউশনগুলো বিভিন্ন টেস্ট পেপার বইয়ে আপনারা পাবেন। কিন্তু বুয়েটের প্রশ্নগুলোর সলভগুলো আমি গুছিয়ে দিচ্ছি একটাই কারণে, যাতে বাসায় বসে প্র্যাকটিস করতে পারেন। এই জন্য আমার টাইমটা বেশি লাগতেছে। এই জন্য আসলে আমার যে সময় শিটটা দেওয়ার কথা ছিল ওই সময় আমি শিটটা রিলিজ করতে পারি নাই। আশা করি ইনশাল্লাহ আমার মোটামুটি এখনো কাজ বাকি আছে, একদিনের মতো কাজ আছে। সো আজকের দিনটা আমার লাগবে শীটটা শেষ হতে। ওকে চলেন। গতদিন তাহলে পড়তেছিলাম কি, গতদিন আমি লাস্ট ক্লাসের শেষ পর্যন্ত পড়িয়েছিলাম এই যে কপি কলের উপর দিয়ে যদি দুইটা সুতা ঝুলানো থাকে, বাম পাশে একটা সুতা ঝুলানো, ডান পাশে একটা সুতা ঝুলানো, এই সুতার উপর দিয়ে দুইটা বস্তু দুই দিকে আছে। সো এখন যদি দুইটা বস্তু দুই দিকে থাকে, আমার m1 ভরের বস্তু, m2 ভরের বস্তু, যে ভারী হবে সে নিচের দিকে নামবে। m1 ভরের বস্তু যদি ভারী হয় m2 ভরের বস্তুর তুলনায়, তাহলে m1 ভরের বস্তুটা a ত্বরণে নিচের দিকে নামবে। আর m2 ভরের বস্তুটা যেহেতু হালকা, সে a ত্বরণে উপরের দিকে উঠবে। আর সুতার টান কাজ করবে কোন দিকে, সুতা যে বিন্দুতে বাঁধা আছে সেই বিন্দুর দিকে, তাহলে সুতার টান কাজ করবে ঊর্ধ্বমুখী, সুতার টান টিটা। তাহলে এখন আমাদের এইখান থেকে যে ত্বরণ এ, গত ক্লাসে দেখিয়েছিলাম এ সমান m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু জি। এটা ছিল আমাদের ত্বরণ, এবং সুতার টান বলটি ছিল 2m1 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু জি। সো এই ছিল ত্বরণ এবং সুতার টান বলটি। এইটুকু আমরা লাস্ট ক্লাসে পড়ে ফেলছিলাম। এখন এই সিনারিওটা কিসের জন্য ছিল? ঘর্ষণহীন এবং মসৃণ পুলিতে। খেয়াল করেন, এই সিনারিওটা ছিল ঘর্ষণহীন ও মসৃণ পুলিতে দুইটি ভিন্ন ভরের বস্তু সুতা দিয়ে ঝুলানো থাকলে ত্বরণ ও টান বল। ওকে, এখন আসেন আজকে আমরা কি পড়ব। আমরা আজকে শুরু করব হচ্ছে, যদি এই পুলিটা এইরকম মুক্তভাবে না থেকে পুলিটা একটা টেবিলের পাশে লাগানো থাকে।
ধরেন কোনো একটা টেবিলের এক প্রান্তে এরকম একটা পুলি দিয়ে দিলাম আমরা, তাহলে ওই পুলির উপর দিয়ে একটা বস্তু এক পাশে ঝুলানো, আর একটা বস্তু টেবিলের প্রান্ত থেকে যদি ঝুলানো থাকে, সেক্ষেত্রে ঘটনাটা কীরকম হবে সেটা আমরা দেখব। সো চলেন আমরা একটু সিনারিওটাকে আগে আমি এঁকে দিই। ধরেন এটা একটা, সরি, আমি একটা টেবিলের প্রান্ত বিন্দু থেকে, এই যে এখানে একটা টেবিল এঁকে নেই আগে, ধরেন এখানে একটা টেবিলের পা দেখা যাচ্ছে, এটা একটা টেবিল। আমার টেবিলের যে প্রান্ত বিন্দু আছে, এই প্রান্ত বিন্দুতে একটা পুলি আছে, এখানে একটা পুলি টেবিলের সঙ্গে কানেক্টেড আছে। এখন পুলির উপর দিয়ে সুতার সাহায্যে একটা বস্তু ডান পাশে নেমে গেছে, আরেকটা বস্তু এই পুলির উপর দিয়ে এইভাবে আসছে। সুতা, এই ধরনের আরেকটা বস্তু টেবিলের উপরে আছে। এই টেবিলটা ঘর্ষণহীন তল, ঘর্ষণহীন তলের টেবিল। এখানে m1 ভরের বস্তু আছে, এখানে m2 ভরের বস্তু আছে, জিনিসটা খেয়াল করবেন। এখন একটা জিনিস দেখেন, আমার এইখানে আমরা ধরে নিচ্ছি m1টা m2 থেকে বড়। এখন m1 m2 থেকে বড় না হলেও অ্যাকচুয়ালি এখানে উপরের বস্তুটা চলে আসবে যদি ঘর্ষণহীন তল হয়, কারণ m2 ভরের বস্তুর উপরে বল, অন্য কোনো বল নাই। দেখেন জিনিসটা কীভাবে কাজ করে। m1 ভরের বস্তুটা ওজনের জন্য কোন দিকে নামবে? নিচের দিকে, এটা হচ্ছে m1g। m1 ভরের বস্তুর উপরে সুতার টানটা কাজ করবে কোন দিকে? উপরের দিকে। আর m2 ভরের বস্তুর জন্য এই সুতার টানটাই m2 ভরের বস্তুটাকে টেনে ডান দিকে নিয়ে আসবে। সুতরাং এই যে এইখানে m1 ভরের বস্তুর জন্য ত্বরণ হবে নিম্নমুখী, আর m2 ভরের বস্তুর জন্য ত্বরণ হবে কোন দিকে? ডান দিকে। তাহলে এখন যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় টেবিলের উপরের তল, মসৃণ, মসৃণ মানেই ঘর্ষণহীন, তাহলে বস্তুদ্বয়ের ত্বরণ ও টান বল কত? আমার টেবিলের উপরের তলটা যদি মসৃণ হয় তাহলে বস্তুদ্বয়ের ত্বরণ কত হবে, টান বল কত হবে? তাহলে এটা সমাধান করতে যাই যদি আমরা, দেখেন m1 ভরের যে বস্তুটা, m1 ভরের বস্তুটা নিচের দিকে নামতেছে, তাহলে m1 ভরের বস্তুর জন্য আমার ওজন m1g মাইনাস সুতার টান t, এটা থেকে আমি m1a পাবো। m1 ভরের বস্তুটা নিচের দিকে নামছে, তার মানে নিচের দিকে নামলে লব্ধি বল কোন দিকে? নিচের দিকে। লব্ধি বল যদি নিচের দিকে হয় তাহলে আমার নিচের দিকের ওজন m1gটা বড় সুতার টান বল t এর থেকে, তাহলে m1g মাইনাস t সমান m1a, এটা হচ্ছে সমীকরণ নাম্বার 1। আর m2 ভরের বস্তুর জন্য m2 ভরের বস্তুটা সুতার টান t এর জন্য হাতের ডান দিকে আসবে, তাহলে এই যে t ইকুয়ালস টু m2a, সমীকরণ নাম্বার 2। এখন আমি যদি 1 এবং 2 কে যোগ করি, 1 যোগ 2 হতে দেখেন কি পাবো? m1g, টি কাটাকাটি গেল, ইকুয়ালস টু m1 প্লাস m2 ইন্টু a পাবো। সুতরাং ফাইনালি আমরা যে ত্বরণ a পাচ্ছি, a সমান m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু g, এটা হচ্ছে আমার তাহলে কি ত্বরণ। আর এই ত্বরণ এটা যদি 2 নম্বর সমীকরণে বসিয়ে দেন,
টান বলটি ইকুয়ালস টু পাবেন m1 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু জি। দেখেন আমি আপনাদেরকে ছোট্ট একটা জিনিস বলি, আমি কেন এই প্রত্যেকটা সিনারিও দেখাই, এগুলো কিন্তু একটা ম্যাথ করাচ্ছি আমি আপনাদেরকে। আপনারা অনেকের মানে হচ্ছে কাছে মনে হয় যে আরে এইগুলো এত এত থিওরি কেন পড়তেছি, প্রত্যেকটাই তো ম্যাথ। কিভাবে আমি m1 m2 এগুলোর ভর দিয়ে দিলাম, 5 কেজি 10 কেজি দিয়ে দিলাম, তাহলেই তো ম্যাথ হয়ে গেল। সো আপনি কয়টা সূত্র মুখস্থ রাখবেন, এই সূত্র কি মুখস্থ রাখা সম্ভব? দেখেন অলরেডি দুইটা সিনারিও তৈরি হয়েছে, সিনারিও তো আরও তৈরি হবে। সো সূত্র মুখস্থ করে আসলে এইগুলা পারা যায় না, এখানে সলভিংটা শিখতে হয় যে কিভাবে কোন সিনারিওতে সলভ করতে হয়। চলেন নেক্সট সিনারিওতে চলে যাব। এটা ছিল তাহলে কি, একটা মসৃণ অনুভূমিক তলে বা একটা টেবিলের উপরে যদি একটা বস্তু থাকে কপি কলের মাধ্যমে সংযুক্ত, ওই বস্তুটার জন্য ত্বরণ এবং টান বলের সিনারিও আমরা এখানে ডেভেলপ করলাম। তাহলে এখন যদি তলটা আপনার অনুভূমিক না হয়ে আনত তল হয় তখন কি হবে? সো নেক্সট সিনারিও হচ্ছে আমাদের মসৃণ আনত তলের জন্য। সো আমাদের পরবর্তী সিনারিওটা হচ্ছে মসৃণ আনত তলে কপিকল দ্বারা সংযুক্ত বস্তুতে টান বল। একটা মসৃণ আনত তলে কপিকল দ্বারা সংযুক্ত বস্তুতে আমরা কি করব, টান বলটা মেজার করব। তাহলে দেখি একটা মসৃণ আনত তল আগে আঁকি। আনত তল মানে কি, অনুভূমিকের সঙ্গে একটা কোণ করে আছে আনত, যখনই আনত বলা হবে তার মানে হচ্ছে অনুভূমিকের সঙ্গে কোনো একটা কোণ উৎপন্ন করে আছে সেই তলটা। সো ধরেন এই যে ভূমির সঙ্গে একটা কোণ থিটা কোণে কোনো একটা বস্তুকে আমি তলের উপরে রাখছি। সো তলের উপরে একটা বস্তু আছে, ধরেন এখানে তলের উপরে একটা বস্তু আছে। এই বস্তুটাকে একটা সুতার সাহায্যে বাঁধা হয়েছে, তারপর এখানে একটা কপিকল রাখা আছে। কপিকলটাই অনুভূমিক আনত তলের উপরে, কপিকলের আরেক পাশে আরেকটা বস্তু বাঁধা আছে। সো কপিকলের এক পাশে একটা বস্তু, আরেক পাশে আরেকটা বস্তু বাঁধা আছে। এই যে ঘটনাটা এইটা। তাহলে ডান পাশে যদি m1 ভরের বস্তু সংযুক্ত থাকে, বাম পাশে m2 ভরের বস্তু সংযুক্ত থাকে, এখন এইখানে আমাদেরকে বের করতে হবে ত্বরণ কত হবে এবং সুতার টান কত হবে সেটা। এইবার যেহেতু আমাদের সবার আগে একটা জিনিস বুঝতে হবে, বল বা ওজন যেটা আছে সেই ওজনের উপাংশে কিভাবে ভাগ করব, আগে আমাদের উপাংশে বিশ্লেষণটা বুঝতে হবে, দেখতে হবে। চলেন আগে উপাংশে বিশ্লেষণটা দেখি। আমি যদি এইখানে একটা এই যে এই থিটা কোণে আনত তল আঁকি, একটু বড় করে আঁকবো জিনিসটা আপনাদেরকে বোঝানোর জন্য। এই যে m2 ভরের বস্তুটা তলের উপরে আছে, m2 ভরের বস্তুটা তলের উপরে আছে এইভাবে, এটা m2 ভরের বস্তুটা। তাহলে সেন্টার পয়েন্ট থেকে বস্তুটার ওজন mg খাড়া নিচের দিকে কাজ করবে। তাহলে ওজন mg সেন্টার পয়েন্ট থেকে খাড়া নিচের দিকে কাজ করছে, এটা হচ্ছে ওজন mg। কিন্তু যেহেতু ভরটা m2 তাহলে ওজন আমরা m2g লিখি। দেখেন এখন একটা জিনিস খেয়াল করেন, আমাদের এইখানে এই অ্যাঙ্গেলটা থিটা, এটা থিটা, এটা কি 90 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, অবভিয়াসলি 90 মাইনাস থিটা হবে, এই অ্যাঙ্গেলটা হবে 90 মাইনাস থিটা। এই অ্যাঙ্গেলটা যদি 90 মাইনাস থিটা হয়, আমাদের তলের উপর যে লম্ব আঁকবো, তলের উপর লম্ব বরাবর যে উপাংশটা যাবে এইটা 90 মাইনাস থিটা হলে এই অ্যাঙ্গেলটা অবশ্যই থিটা হবে। দেখেন থিটা অ্যাঙ্গেল, তাহলে m2g এর যে উপাংশ এটা m2g cos থিটা তলের উপর লম্ব বরাবর। তাহলে তল বরাবর যে উপাংশটা হবে, তল বরাবর যে উপাংশ এটা হচ্ছে m2g sin থিটা। সুতরাং আগে কিন্তু এই উপাংশে বিশ্লেষণটা খুব জরুরি, যে আমার যদি কোনো একটা আনত তল থিটা কোণে আনত থাকে, আনত তলের উপর থাকা কোনো বস্তুর নিম্নমুখী তলের নিচের দিকে যে উপাংশ ওজনের সেটা হচ্ছে এই যে সাইন থিটা দিয়ে আসতেছে। তাহলে আমরা এখন এই যে
এই বস্তুটার জন্য যদি ভেক্টর উপাংশগুলো দেখি, m2g খাড়া নিচের দিকে কাজ করতেছে, তাহলে আনত তল বরাবর নিচের দিকে m2g sin থিটা কাজ করতেছে, তলের উপর লম্ব বরাবর যেটা কাজ করবে সেটা হচ্ছে m2g cos থিটা। সো আমরা বলগুলোকে উপাংশে ভাগ করে ফেলতে পারতেছি চমৎকারভাবে। এখন এই যে বলগুলোকে যখন উপাংশে আমরা ভাগ করে ফেললাম, এরপরে আমাদের এখন দরকার এই বলগুলো হতে আমাদের ত্বরণ এবং সুতার টান নির্ণয় করা। এখন একটা জিনিস খেয়াল করেন, কোন বস্তুটা নিচে নামবে কোন বস্তুটা উপরে উঠবে এইটা কার উপরে ডিপেন্ড করবে। দেখেন তো, আমার ডান পাশের যে বস্তুটা আছে, ডান পাশের যে বস্তুটা, সেই ডান পাশের বস্তুটার যদি ওজন m1g যেটা আছে, ডান পাশের বস্তুর ওজন কি m1g। এখন যদি m1gটা আমাদের বড় হয়, m1gটা যদি বড় হয় কার তুলনায়, m2g sin থিটার তুলনায়, তাহলে এক নাম্বার সিনারিওটা তৈরি হবে যদি m1g গ্রেটার দেন m2g sin থিটা হয়, তাহলে ডান পাশের বস্তুটার ওজন যদি m2g sin থিটার থেকে বড় হয়ে যায়, তাহলে দেখেন এই বস্তুটা নিচে নামবে, এই বস্তুটা উপরে উঠবে। তাহলে এখন সমীকরণগুলো যখন আমরা লিখব, তখন যেটা হবে m1 ভরের বস্তুর জন্য, m1 ভরের বস্তুর জন্য m1g মাইনাস টি সমান m1a, এটা সমীকরণ 1। আর m2 ভরের বস্তুর জন্য m2 ভরের বস্তুটা উপরের দিকে উঠতেছে, তাহলে টি মাইনাস m2g sin থিটা ইকুয়ালস টু m2a, ইকুয়েশন নাম্বার 2। এখন যদি আমরা 1 যোগ 2 করি, তাহলে দেখেন 1 যোগ 2 হতে দুইটা টি কিন্তু কাটাকাটি চলে যাবে। সো কি থাকবে, m1g মাইনাস m2g sin থিটা ইকুয়ালস টু m1 প্লাস m2 ইন্টু a। সো ত্বরণ a হবে তাহলে m1 মাইনাস m2 sin থিটা ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু g। এটা হবে আমাদের তাহলে ত্বরণ। এখন যখন ত্বরণ a এর মান পাবো, a এর মান 1 বা 2 যে কোনো সমীকরণে বসালে আমরা সুতার টান বল টি পাবো, সুতার টান বল টি পাওয়া যাবে। এই হচ্ছে আমাদের তাহলে মসৃণ আনত তলে কপিকল দ্বারা সংযুক্ত বস্তুতে সুতার টান যদি ডান পাশের বস্তুর ওজন m1g বাম পাশের বস্তুর ওজনের যে নিম্নমুখী উপাংশ m2g sin থিটা থেকে কি হয়, বড় হয়ে থাকে। ওকে, এখন দেখেন যখন আমার অ্যাকচুয়ালি m1g গ্রেটার দেন m2g sin থিটা হবে না, যদি আমার m1g গ্রেটার দেন m2g sin থিটা না হয়, উল্টা ঘটনাটা ঘটে, তাহলে কি হবে সেটা আমরা দেখব। সো চলেন আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে 2 নাম্বার সিনারিও যদি তৈরি করি, আমার এখন বড় কে হবে, m2g sin থিটা যদি গ্রেটার দেন m1g হয়, m2g sin থিটা গ্রেটার দেন m1g হয়। এখন তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমার m2g sin থিটা বড়, তাহলে বাম পাশে আনত তলের উপর যে বস্তুটা আছে সেটা a ত্বরণের নিচে নামবে, আর ডান পাশের বস্তুটা a ত্বরণে উপরে উঠবে।
সো এখন তাহলে m2 ভরের বস্তুটা তল বরাবর নিচে নামছে, m1 ভরের বস্তুটা উপরের দিকে উঠছে। সো m1 ভরের বস্তুর জন্য t মাইনাস m1g, যেহেতু উপরে উঠছে, ইকুয়ালস টু m1 এ ইকুয়েশন 1, m2 ভরের বস্তুর জন্য m2g সাইন থিটা মাইনাস t সমান m2a ইকুয়েশন 2। তাহলে 1 যোগ 2 থেকে m2g সাইন থিটা মাইনাস m1g সমান হচ্ছে m1 প্লাস m2 ইন্টু a ইকুয়ালস টু m2 সাইন থিটা মাইনাস m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু g। সো এই যে দেখেন, তাহলে আমরা এখান থেকে ত্বরণ পেয়ে গেছি। যখনই ত্বরণ পেয়ে যাব, এই ত্বরণ থেকে আমরা আবারও ওই যে দেখেন, এই ত্বরণের মান যে কোনো সমীকরণে বসালে সুতার কি আসবে, টান বল আসবে। তাহলে দেখেন, আপনাদেরকে যদি কপি কলে সংযুক্ত বস্তুর টান বল নিয়ে আমি কয়টা সিনারিও দেখাইলাম, জেনারেল একটা সিনারিও দেখাইছি শুরুতে, তারপর দেখাইছি কি একটা অনুভূমিক টেবিলের উপরে একটা বস্তু থাকলে কি হবে সেটা দেখালাম, 3 নাম্বার আনত তল দেখালাম। তার মানে কি 3টা টাইপের ম্যাথ কিন্তু আপনারা পারেন। এবং আমি আবারও রিমাইন্ডার দিচ্ছি, বারবার এই কথাগুলো বুঝিয়ে বলে আপনারা শুনতে চান না। আমি বারবার বলি, এইগুলা মুখস্থ করে কেউ কিচ্ছু করতে পারবেন না, কারণ কয়টা মুখস্থ করবেন, একটা চ্যাপ্টারেই কত কত সিনারিও। সো এগুলো মুখস্থ করার জিনিস না। আপনার পরীক্ষায় যদি থাকে, সরাসরি সূত্রও ব্যবহার করার দরকার নেই, তো আপনারা জাস্ট এইভাবে আগান না, তাহলে তো জিনিসটা সহজ থাকে। ওকে, নেক্সট আমরা আসব সমতরণে ঊর্ধ্বগামী বা নিম্নগামী লিফটে সুতার টান কিরকম হবে সেটা দেখবো। আমরা যেহেতু টান বল পড়তেছি, সুতার টান দেখবো এখন সমতরণে ঊর্ধ্বগামী বা নিম্নগামী লিফটের সুতার টান। আমার একটা লিফট সমতরণে উপরে উঠতেছে বা নিচে নামতেছে, সেই ক্ষেত্রে যে সুতাটা আছে এই সুতার টান কিরকম হবে সেটা আমরা দেখব। সো ধরেন একটা লিফট এইখানে বাধা আছে। সো এই লিফটটা এ শতম ত্বরণে উপরে উঠতে পারে, অথবা এই সেম লিফটটা, একই লিফটটা এ সমতরণে নিচে নামতে পারে। তাহলে যে সুতাটা আছে এই সুতার উপরে টান বলটি কিরকম হবে, এটা হচ্ছে প্রশ্ন। এখন দেখেন, আমরা ধরে নিচ্ছি লিফটের ভরটা হচ্ছে এম, তাহলে লিফটের ওজন হচ্ছে mg। লিফটের ভর যদি m হয়, ওজন হবে mg। তাহলে প্রথমেই দেখেন টি মাইনাস mg, প্রথম ক্ষেত্রে বাম পাশের লিফটটা যদি এ সমতরণে উপরে ওঠে, তার মানে কি ঊর্ধ্বগামী বল বড়, ঊর্ধ্বগামী বল বড় হলে ঊর্ধ্বগামী বল টি মাইনাস নিম্নগামী বল mg সমান কি হবে, এম এ টি মাইনাস mg সমান m এ। তাহলে টান বল টি ইকুয়ালস টু m ইন্টু জি প্লাস এ। আর ডান পাশের যে লিফটটা আছে, এই ক্ষেত্রে লিফটটা নিচের দিকে নামতেছে, তাহলে ওজন mgটা টান বল টি থেকে বড়, mg মাইনাস টি সমান m এ। এখান থেকে আমরা যেটা পাবো টি সমান m ইন্টু জি মাইনাস এ। এই যে খেয়াল করেন, তাহলে লিফট সমতরণে উপরে উঠুক নিচে নামুক, তাহলে লিফটের যে সুতা, এই সুতার টান কত হবে সেটা আমরা বের করে ফেলতে পারলাম। সো এটা ছিল সমতরণে ঊর্ধ্বগামী বা নিম্নগামী লিফটের সুতার টান। এখন নেক্সট আমরা দেখব, ধরেন একটা বালক বা একটা বানর
যদি দড়ি বেয়ে বেয়ে উপরে ওঠে বা নিচে নামে তখন সেই দড়ির উপরে সুতার টান বা দড়ির টানটা কত হবে? সো দড়ি বেয়ে সমতরণে ঊর্ধ্বে উঠলে বা নিম্নে নামলে টান বল। আপনার একটা দড়ি বেয়ে কেউ সমতরণে উপরে উঠছে বা নিচে নামতেছে, তাহলে ওই দড়ির উপরে টান বলটা কত হবে সেটা জানতে চাওয়া হলো। সো ধরেন আমি একটা দড়ি আঁকি, দড়ি আঁকলাম। এখন আমার এই দড়িতে একটা বানরকে তুলবো, ধরেন এটা একটা বানর। বানরের তো মানুষের মতো চার হাত পা, একটা লেজ আছে, যে একটা লেজ। সে একটা বানর এই দড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে চায়, তাহলে সে এ ত্বরণে ধরেন উপরে উঠতে চায়। তাহলে বানরের ওজন mg খাড়া নিচের দিকে কাজ করবে, সুতার টান বল টি কাজ করবে, সুতা যেদিকে বাঁধা আছে সেদিকে মানে উপরের দিকে। এখন তাহলে দেখি, আমার যেহেতু বানরটা উপরের দিকে এ ত্বরণে উঠতেছে, ঊর্ধ্বমুখী বল টিটা নিম্নমুখী ওজন mg এর থেকে বড় হবে। তাহলে টি সমান m ইন্টু জি প্লাস এ হবে। আর বানরটা যদি এই যে দড়িটা বেয়ে বেয়ে নিচে নামতে চায়, বানরটা দড়ি বেয়ে নিচে নামতে চায় এ ত্বরণে, আমার সুতার টান বল টি উপরের দিকে আছে, ওজন mgও নিচের দিকে আছে। কিন্তু এখন বানরটা এ ত্বরণে নিচে নামছে, তার মানে কি নিম্নমুখী যে ওজনটা, এই ওজন mgটা ঊর্ধ্বমুখী টান বল টি এর থেকে বড়। mg মাইনাস টি সমান এম এ, এখান থেকে টান বল আসবে টি সমান m ইন্টু জি মাইনাস এ। এখন একটা জিনিস খেয়াল করেন, দড়ি বেয়ে সমতরণে উপরে উঠুক আর নিচে নামুক, কোন ক্ষেত্রে টান বলটা বেশি হচ্ছে? উপরে ওঠার ক্ষেত্রে। তাহলে দড়ি বেয়ে সমতরণে ঊর্ধ্বে ওঠার সময় টান বল বেশি হবার কারণে দড়ি ছিঁড়ে যাবার সম্ভাবনা বেশি। আপনার দড়ি বেয়ে যখন সমতরণে উপরে উঠতেছে তখন টান বলটা বেশি হয় বলে দড়ি ছিঁড়ে যাওয়ার একটা সম্ভাবনা কি থাকে? বেশি থাকে। নিচে নামার সময় দড়ি ছেঁড়ার কোনো চান্স নাই, কিন্তু উপরে যখন উঠতে যাবে তখন দড়ি ছিঁড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো চলেন আমরা এইটার অ্যাকচুয়ালি একটা অ্যাপ্লিকেশন দেখে ফেলি, যে এই যে থিওরিটা পড়লাম থিওরিটার প্র্যাকটিক্যাল একটা অ্যাপ্লিকেশন দেখব। একটা প্রশ্ন করি, 40 কিলোগ্রাম ভরের একজন বালক 2 মিটার পার সেকেন্ড 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে একটি দড়ি বেয়ে এক উপরে উঠলে দুই নিচে নামলে প্রতি ক্ষেত্রে সুতার টান বল কত হবে? দেখেন,
40 কিলোগ্রাম ভরের একজন বালক 2 মিটার/সেকেন্ড স্কয়ার সমত্বরণে একটি দড়ি বেয়ে যদি উপরে ওঠে বা নিচে নামে প্রতি ক্ষেত্রে সুতার টান বল কত হবে? ঠিক আছে, এখন দেখেন এটা যদি সলভ করতে যাই, আমাদের প্রথম সিনারিওতে, একেবারে ফার্স্ট সিনারিওতে একটা ছেলে বালক দড়ি বেয়ে, বালকের কিন্তু লেজ নাই, এই জন্য লেজ একই নাই, ওজন mg খাড়া নিচের দিকে কাজ করতেছে, সুতার টান বল টি উপরের দিকে কাজ করবে। বালকটা যদি এ সমতরণে ঊর্ধ্বমুখী উঠতে চায় তাহলে দেখেন কি হয়, টান বল টিটাও ঊর্ধ্বমুখী, এটা বড়, টি মাইনাস mg সমান m এ হবে, কারণ বালকটা এ ত্বরণের উপরের দিকে উঠতেছে, লব্ধি বল ঊর্ধ্বমুখী হবে। সুতরাং এখানে টান বল টি হবে m ইন্টু জি প্লাস এ। এম হচ্ছে 40, জি হচ্ছে 9.8, এ হচ্ছে 2 নিউটন। তাহলে এটা আসবে 472 নিউটন। আর যদি বালকটা রশি বেয়ে এ সমতরণে নিচের দিকে নামে, এই সেম বালক রশি বেয়ে এ সমতরণে নিচের দিকে নামছে, টান বল টি, ওজন mg। এখন যখন সে নিচের দিকে নামছে তার নিম্নমুখী লব্ধি বল, সো mgটা বড় টান বল টি এর তুলনায়, mg মাইনাস টি সমান m a, তাহলে টি ইকুয়ালস টু m ইন্টু জি মাইনাস এ। তাহলে m হচ্ছে 40, জি হচ্ছে 9.8 আর এ হচ্ছে 2, 312 নিউটন। এই যে দেখেন, তাহলে কিন্তু আমরা একটা ছেলে বা একটা বালক যদি একটা সুতা বেয়ে উপরে ওঠে বা নিচে নামে তখন সুতায় কখন টান বল কত হবে এই টাইপের ম্যাথ পেরে গেলাম। নেক্সট আরও একটা জিনিস লাগবে যেটাকে বলা হয় আপাত ওজন বা প্রতিক্রিয়া বল। আপাত ওজন বা প্রতিক্রিয়া বল। আপনার প্রতিক্রিয়া বলটা কি? প্রতিক্রিয়া বলটা আমরা আসলে যেটা অনুভব করি সেটাই প্রতিক্রিয়া বল। আমরা কখনো প্রযুক্ত বল অনুভব করি না। আমি আপনাদেরকে একটু সহজ জিনিস বলি। কেউ আপনাকে বকা দিলে আপনার খুব খারাপ লাগে, কান্নাকাটি করে অবস্থা খারাপ, আমরা বকা দিছে, মন টন খারাপ হয়, মেজাজ খারাপ হয়, পিটাইতে ইচ্ছা করে, ভাঙচুর করতে ইচ্ছা করে, অনেক কিছু হয়। কিন্তু আপনি যখন কাউকে বকেন তখন কি কিছু বুঝেন, টের পান কতটুকু বকতেছেন? প্র্যাকটিক্যালি থিঙ্ক করবেন, আমরা কখনো আমাদের প্রযুক্ত বল বা ক্রিয়াটা অনুভব করতে পারি না। আমরা অনুভব করি আমাদেরকে কতটুকু প্রতিক্রিয়া দেওয়া হলো সেটা। একদম সহজ বাংলায় বলতে গেলে যখন কাউকে আপনি বকা দিবেন, ঝাড়ি দিবেন, তখন টের পাওয়া যায় না আমি কতটুকু বকতেছি বা কতটুকু ঝাড়তেছি। কিন্তু যেই মাত্র আমাকে কেউ ঝাড়ি দিতে শুরু করে তখন টের পাই যে ঝাড়িটা আসলে খুব কড়া ঝাড়ি দিচ্ছে আমাকে। তার মানেই হচ্ছে আমরা যেটা প্রয়োগ করি সেটা বুঝি না, যেটা আমাদের উপরে প্রযুক্ত হয় সেটা আমরা বুঝি। তাহলে আমরা সব সময় যেটা অনুভব করি সেটা হচ্ছে প্রতিক্রিয়া বল, আর এই প্রতিক্রিয়া বলটাই হচ্ছে আপাত ওজন, কারণ এটা প্রকৃত না, আমরা এইটা অ্যাপ্লাই করতেছি না। সো আমরা যেটা ফিল করতেছি, অনুভব করতেছি, আমরা সব সময় প্রতিক্রিয়া বল অনুভব করি। তাহলে আপাত ওজন মানেই প্রতিক্রিয়া বল। এখন আমি এইখানে দুইটা সিনারিও তৈরি করব। এক নাম্বার সিনারিও, এ সমতরণে ঊর্ধ্বগামী লিফটে
এম ভরের ব্যক্তির আপাত ওজন। আপনার এ সমতরণে ঊর্ধ্বগামী একটা লিফটে এম ভরের একটা ব্যক্তির আপাত ওজন কত সেটা আগে বের করব। ধরেন কোনো একটা লিফট, এই লিফটের মধ্যে কেউ একজন দাঁড়ানো আছেন এবং লিফটটা এ সমতরণে ঊর্ধ্বগামী আছে। তাহলে এই যে লিফটের যে আপাত ওজন আর মাইনাস এম জি, খেয়াল করে দেখেন আমার এইখানে এ সমতরণে যদি উপরে ওঠে লিফটটা, তাহলে ওই ব্যক্তির উপরে লব্ধি বল কোন দিকে? উপরের দিকে। তাহলে ঊর্ধ্বমুখী লব্ধি বল আর, নিম্নমুখী ওজন এম জি এর থেকে বড়। আর মাইনাস এম জি সমান এম এ। সো আর ইকুয়ালস টু এম ইন্টু জি প্লাস এ। তার মানে প্রতিক্রিয়া বল বা ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া, অভিলম্ব প্রতিক্রিয়া এই 8 mg থেকে বেড়ে গেছে। সুতরাং এই কারণে সমতরণে ঊর্ধ্বগামী লিফটে কোনো যাত্রী তার ওজন বেশি অনুভব করবেন। সো একটা লিফটে করে যদি কোনো যাত্রী উপরের দিকে ওঠে, লিফট তাহলে এ সমতরণে ঊর্ধ্বগামী হলে লিফটে আপনার ওজনটা কি বলে মনে হবে? বেশি বলে মনে হবে। এরপর আসে সেকেন্ড সিনারিওতে। এ ত্বরণে নিম্নগামী কোনো লিফটে একটা লিফট যদি এ ত্বরণে নিম্নগামী হয়, কোনো যাত্রীর আপাত ওজন আপনার এ সমতরণে নিম্নগামী কোনো লিফটে কোনো যাত্রীর আপাত ওজন, তাহলে সবই কিন্তু একই আছে, আগের ডায়াগ্রামটাই কিন্তু এখানে থাকবে। শুধু চেঞ্জ হবে কি? চেঞ্জ হবে আগে উপরে উঠতেছিল লিফটটা এ ত্বরণে, এখন লিফটটা নিচে নামবে এ ত্বরণে। সো সব একই আছে, শুধুমাত্র ত্বরণের যে ডাইরেকশন এটা চেঞ্জ করে দিব। আগে এ ত্বরণের উপরে উঠছিল, এখন এ ত্বরণের নিচে নামছে। তাহলে ত্বরণের ডাইরেকশন যদি নিচের দিকে চলে যায়, লব্ধি বল কোন দিকে? নিচের দিকে। তাহলে এম জিটা এখন বড় আর এর তুলনায়, এম জি মাইনাস আর সমান এম এ। সো এখান থেকে আর আসবে এম ইন্টু জি মাইনাস এ। তার মানে আর কিন্তু লেস দ্যান এম জি হয়ে গেছে। সুতরাং প্রতিক্রিয়া বলটাও ওজন থেকে কমে গেছে। তাহলে সমতরণে নিম্নগামী লিফটে কোনো যাত্রী তার ওজন কম অনুভব করবেন। সো যদি সমতরণে নিম্নগামী লিফট হয়, সেক্ষেত্রে যাত্রীটা ওজনটা কি অনুভব করবে? কম অনুভব করবে। এখন আসেন এই যে থিওরিগুলো আছে, এই থিওরির অ্যাপ্লিকেশন কি হতে পারে? তাহলে অ্যাপ্লিকেশনে যাই, ম্যাথে যাই। কোশ্চেন, একটি কাচের পাতের
সর্বোচ্চ সহ্য ক্ষমতা ধরেন 200 নিউটন। একটা কাচের পাত সর্বোচ্চ 200 নিউটন পর্যন্ত বল সহ্য করতে পারে। ওই কাচের পাতের উপর 10 কিলোগ্রাম ভরের একটি বস্তু রেখে সর্বোচ্চ কত ত্বরণে কাচের পাতটিকে উপরে তোলা যাবে? দেখেন, একটা কাচের পাতের সর্বোচ্চ সহ্য ক্ষমতা দেওয়া আছে 200 নিউটন। এই কাচের পাতের উপরে 10 কিলোগ্রাম ভরের একটা বস্তু রেখে কত ত্বরণে কাচের পাতটিকে কই তোলা যাবে? উপরের দিকে তোলা যাবে। তাহলে চলেন, এটা একটা কাচের পাত। এই কাচের পাতের উপরে একটা বস্তু রাখা আছে 10 কিলোগ্রাম ভরের। তাহলে বস্তুর ভর m সমান 10 কিলোগ্রাম। এখন আমি যদি এই কাচের পাতটাকে একটা ত্বরণের উপরে তুলতে চাই, ধরেন এ ত্বরণের উপরে তুলতে চাই, এ সর্বোচ্চ মান কত বের করতে হবে? সো ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া বল আর, ওজন হচ্ছে mg। তাহলে এই সর্বোচ্চ প্রতিক্রিয়া বল সে সহ্য করতে পারে 200 নিউটন। এখন দেখেন, আমার যেহেতু এ ত্বরণে কাচের পাতটা ঊর্ধ্বমুখী হচ্ছে, তাহলে এই আর মাইনাস mg সমান ma। আমাকে এর মানটা খুঁজে বের করতে হবে। আর ইকুয়ালস টু m ইন্টু জি প্লাস এ। এখন আর হচ্ছে 200, m হচ্ছে 10, জি হচ্ছে 9.8, আর এ কত আমি জানি না, এ বের করতে হবে। তাহলে দেখেন 9.8 প্লাস এ, এটা আসবে 20, সুতরাং এ আসবে 10.2 মিটার পার সেকেন্ড। তার মানে আপনি কাচের পাতটিকে 10.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে ঊর্ধ্বে তুলতে পারবেন। দেখেন, এটা ছিল হচ্ছে আমাদের তাহলে আপাত ওজন বা প্রতিক্রিয়া বল, এইটার প্রয়োগ অ্যাকচুয়ালি। সো আজকে আমি আপনাদেরকে আরো দুইটা জিনিস শেখাবো। একটা হচ্ছে, দুইটা বস্তু যদি একটার সংস্পর্শে অপরটি রেখে একসাথে ধাক্কা দেই, তাহলে বস্তু দ্বয়ের ভিতরে প্রতিক্রিয়া বল কত হবে সেটা আগে দেখব। সো আমি সিনারিওটা লিখি। দুইটি বস্তু একটির সংস্পর্শে অপরটি রেখে একসাথে ধাক্কা দিলে বস্তুদ্বয়ের মাঝে প্রতিক্রিয়া বল কত? এখন দেখেন, আমি একেবারে একটা ম্যাথ দিয়ে সিনারিওটা করাই আপনাদেরকে। ধরেন আমার দুইটা বস্তু আছে। প্রথম বস্তুর ভর m1 সমান হচ্ছে 20 কেজি, দ্বিতীয় বস্তুর ভর m2 সমান 15 কেজি। বিশ কেজি আর 15 কেজি ভরের দুইটা বস্তু আছে।
আমি দুইটা বস্তুকে একসাথে সংযুক্ত করে 105 নিউটন বল দিলাম, একসাথে সংযুক্ত করে 105 নিউটন বল দিলাম। তাহলে দেখেন, আমরা এই 105 নিউটন বলটা অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউটেড হবে দুইটা বস্তুর মাঝে। দুইটা বস্তু সংযুক্ত অবস্থায় ভিন্ন ত্বরণে চলবে না একই ত্বরণে চলবে? একই ত্বরণে চলবে। তাহলে সংযুক্ত অবস্থায় ত্বরণ এ সমান বস্তু দুইটার উপরে বল 105 নিউটন আর সম্মিলিত ভর কত? 20 আর 15 35। তাহলে সংযুক্ত অবস্থায় ত্বরণ হচ্ছে 3 মিটার/সেকেন্ড স্কয়ার সম্মিলিত ত্বরণ। তাহলে এই ত্বরণটার জন্য প্রথম বস্তু যে বল পাবে সেই বলটা যদি F1 হয়, দ্বিতীয় বস্তু যে বল পাবে সেই বলটা যদি F2 হয়, প্রথম বস্তু যে বল পাচ্ছে সেই বলটা হচ্ছে F1, তাহলে প্রথম বস্তুর বল F1। এটা হচ্ছে প্রথম বস্তুর ভর কত? 20, 3 হচ্ছে ত্বরণ 60 নিউটন, আর দ্বিতীয় বস্তুর বল F2 হবে, এর ভর 15, ত্বরণ 3, 45 নিউটন। এখন তাহলে এই যে বস্তুদ্বয়ের স্পর্শ যে তলটা আছে, এই যে স্পর্শতল, এই স্পর্শতলের প্রতিক্রিয়া বল হবে F1 মাইনাস F2। F1 মাইনাস F2 হচ্ছে স্পর্শতলের প্রতিক্রিয়া বল। সুতরাং বস্তুদ্বয়ের স্পর্শতলে প্রতিক্রিয়া বল এটা হচ্ছে F1 মাইনাস F2। 60 থেকে 45 বিয়োগ করে দিলে 15 নিউটন হচ্ছে বস্তুদ্বয়ের স্পর্শতলের প্রতিক্রিয়া বল। ঠিক আছে? সো আজকে আমি আরও একটা সিনারিও পড়াবো আপনাদেরকে। এই সিনারিওটা অ্যাকচুয়ালি একটা এমসিকিউ কোশ্চেন হিসেবে ছিল, এবং সেটা ছিল 2016 সালে ঢাকা বোর্ডের কোশ্চেনে। সো এখন যেটা পড়াবো সেটা 2016 সালের ঢাকা বোর্ডের কোশ্চেন, এবং সেম জিনিসটা 2014 সালে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা এসেছিল। তার মানে কি, আমরা অ্যাকচুয়ালি দেখতেছি যেটা 2014 সালের ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার প্রশ্নে ছিল, 2016 সালে সুন্দর মতো স্যাররা এটা ঢাকা বোর্ডের এমসিকিউ কোশ্চেন করে দিছেন। তার মানে দেখেন, এই যে ডিইউ বা বুয়েটের কোশ্চেনগুলো কিন্তু আমি এই জন্যই সলভ করাই, কারণ এখন বোর্ড পরীক্ষার প্রশ্নে স্যাররা মাঝে মধ্যেই এই কোশ্চেনগুলো রিপিট করে ফেলেন। সো আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে সংযুক্ত অবস্থায় সুতার টান। আমি সিনিয়রটা বুঝায় বলতেছি। সংযুক্ত অবস্থায় সুতার টান মানে কি? মানে হচ্ছে ধরেন আপনার কতগুলা বস্তু দড়ি দিয়ে বাঁধা আছে, এটা একটা বস্তু, এটা একটা বস্তু, এটা আর একটা বস্তু। ধরেন তিনটা বস্তু দড়ি দিয়ে বাঁধা আছে, প্রথম বস্তুর ভর M1, পরের বস্তুর ভর M2, তার পরের বস্তুর ভর M3। এখন আমার এই যে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় যখন তিনটা বস্তুকে একত্রে আমি টান দিলাম, ধরেন এফ বলে টান দিলাম, তখন কিন্তু তিনটা বস্তু একই ত্বরণ এতে সামনের দিকে মুভ করতে শুরু করলো। আমার তিনটা বস্তুকে দড়ি দিয়ে বেঁধে টান দিচ্ছি, তিনটা বস্তুর ত্বরণ কিন্তু ভিন্ন হবে না, একই ত্বরণে তারা সামনের দিকে মুভ করতে শুরু করলো। এবং আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, ধরে নিচ্ছে এটা ঘর্ষণহীন মসৃণ তল। তাহলে তিনটা বস্তুর অ্যাকচুয়ালি ত্বরণ কিন্তু একই হবে, ত্বরণ ভিন্ন হবে না। এখন প্রথম যে সুতা, এই সুতার টান বল যদি টি হয়, টি সমান এফ। একেবারে প্রথম সুতার টান বলটা প্রযুক্ত বলের সমান হবে, তাহলে টি সমান এফ। আর আমরা ধরে নেই, মনে করি সংযুক্ত অবস্থায়
যে ত্বরণ, এই ত্বরণটা হচ্ছে এ। তাহলে সংযুক্ত অবস্থায় ত্বরণটা যদি এ হয়, যে বল এফ দিচ্ছি, এফ ইকুয়ালস টু ভর ইন্টু ত্বরণ, ভর m1 প্লাস m2 প্লাস m3, ত্বরণ হচ্ছে এ। তাহলে এখান থেকে আমরা যে ত্বরণের মান পাবো, এ সমান বল এফ ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস m3, এটা পাচ্ছি। এখন একটা জিনিস খেয়াল করেন, একেবারে প্রথম যে সুতাটা আছে, এই যে প্রথম সুতাটা, এই সুতাটা শুধুমাত্র একটা ব্লককেই টান দিচ্ছে না। প্রথম যে সুতাটা, এটা কয়টা ব্লককে টেনে নিয়ে যাচ্ছে? মাত্র একটা ব্লককে টেনে নিয়ে যাচ্ছে। তাহলে প্রথম যে ব্লক m1, এর জন্য যে টান বল, সেই টান বল T1টা হবে শুধুমাত্র m1 ভরের বস্তুটাকে ত্বরণশীল করার জন্য। তাহলে T1 সমান হচ্ছে m1 ইন্টু a। তাহলে এখান থেকে T1 সমান m1 a যদি হয়, এর মান তো অলরেডি পেয়ে গেছি, এর মান কত? f ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস m3। আর যে সেকেন্ড সুতাটা আছে T2, এই সেকেন্ড সুতাটা প্রথম দুইটা বস্তুকে একসাথে টানতেছে না? খেয়াল করে দেখেন, এই যে এই দ্বিতীয় সুতাটা কয়টা বস্তুকে একত্রে টানতেছে? দ্বিতীয় সুতাটা দুইটা বস্তুকে একত্রে টানতেছে। তাহলে T2 ইকুয়ালস টু কি হবে? m1 প্লাস m2 ইন্টু a হবে। সো m1 প্লাস m2 a f বাই m1 প্লাস m2 প্লাস m3। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আপনার, তাহলে দেখেন সংযুক্ত অবস্থায় অ্যাকচুয়ালি সুতার টান। ওকে, তাহলে আমাদের এই পর্যন্ত আলহামদুলিল্লাহ গুছিয়ে গেল সুন্দর মতো। আমরা এখন তাহলে নেক্সট ক্লাসে এরপর থেকে আগাবো। আপনারা কাইন্ডলি এই পর্যন্ত শেষ করে ফেলেন। আমি আজকে ইনশাল্লাহ মেসেঞ্জার গ্রুপে আপনাদের এই যে দুইটা স্লাইড আপলোড করে দিব। ওকে, সবাই তাহলে ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।